হ্যালো বন্ধুরা, আমি আহিয়া। গল্পের সেরা গল্পের চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে থাকবে বাছাই করা সব রকমের গল্প। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি আপনাদের শোনাবো হান্নান আহাসানের কলমে পাহাড়ি ভূতের কবলে। সংবাদপত্রে যারা কাজ করেন ডিউটি সম্পর্কে তাদের সজাগ থাকতে হয়। 10টা 5টা অফিস করলাম আর যাবতীয় দায় দায়িত্ব শেষ হয়ে গেল এমন কিন্তু নয়। সংবাদপত্রের রিপোর্টিং বিভাগ হাসপাতালের এমার্জেন্সি বিভাগের মতন। রাত 2টোয় বড়বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড কিংবা ভোর 5টায় মার্কিন বিদেশ সচিব দমদমে নামছেন, ছুটতে হবে রিপোর্টারদের, ক্যামেরাম্যানদেরও তাই। স্কুলে যেমন কোনো মন্ত্রী দেহত্যাগ করলো তো ছুটি হয়ে গেল, সরকারি অফিসেরও সেই। সংবাদপত্র কিন্তু তেমন নয়। মন্ত্রীর পরলোক যাত্রায় রিপোর্টারদের কাজ বাড়ল। হুটহাট ছুটি পাওয়া যাবে না, ইচ্ছে করলেই হবে না। বুদ্ধ পূর্ণিমায় ছুটি, বড়দিনে ছুটি, এইসব ভাবাই যায় না। অবশ্য 15ই আগস্ট, 26শে জানুয়ারি, দোলযাত্রা বা বিশেষ পুজো টুজোয় কয়েকদিন ছুটি মেলে। কিছু ক্যাজুয়াল লিভ আছে এইসব। উত্তরবঙ্গ থেকে প্রকাশিত একটি দৈনিকের স্পোর্টস বিভাগের দায়িত্বে ছিলাম, তখন সালটা 92 হবে। ওই বাবরি মসজিদ ভাঙার বছর। 15ই আগস্টের ছুটিটা সেবার সারাদিন ধরে উপভোগ করব এমনটাই ভেবেছিলাম। একটানা কাজের মাঝখানে এই রকম নির্বিচ্ছিন্ন ছুটি মন ভালো করে দেয়। আমরা কালিম্পং যাওয়ার পরিকল্পনা করে নিয়েছিলাম আগের দিন। স্বাধীনতা দিবসের সকালে শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে মিনিতে চেপে সোজা কালিম্পং। আঁকাবাঁকা সরু পথ, পাহাড় কেটে কেটে চলে গিয়েছে অকুস্থলে। ডান দিকে ঘাড় ঘোরালেই খাদ, গভীর এবং ভয়াল। জলে কুলকুল উচ্ছ্বাসে বয়ে চলেছে তিস্তা আপন খেয়ালে। যাত্রী ঠাসা মিনি হাঁপাতে হাঁপাতে চলেছে। বাইরে মনোরম দৃশ্য অনেকের কাছে আবার মৃত্যুর বার্তা। কেউ চোখে কাপড় গুজে, কেউ মুখ নিচু করে গন্তব্যের অপেক্ষায়। এইসব রাস্তার রোমাঞ্চ অনুভূতি নতুন নয়। কার্শিয়াং অথবা গ্যাংটংয়ের আরও খাড়াই পথ অতিক্রমের অভিজ্ঞতা আগেই ছিল। তবু দার্জিলিং যাওয়ার মজা বরাবরই অন্যরকম। প্রকৃতির দুহাতে ঢেলে দেওয়া শোভাবর্ধনের ছবি দুর্বল প্রাণে সতেজতার স্পর্শ এনে দেয়। বাস চলেছে সশব্দে, মাঝে মাঝে ঝাঁকুনি, ব্রেক কষার আওয়াজ, বাঘ ঘোড়ায় সতর্কতা, নানা উপসর্গ। গেট থেকে উঠে বাদিকের 2টো সিট ছেড়ে আমাদের আসন। আমার আর নীলুর পিছনে জয়ন্ত ও অলোক। নীলুর দারুণ জমাটি ছেলে। নরেন্দ্রপুর থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পাশ করে সাংবাদিকতায় চলে এসেছে। চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, তো সারাক্ষণই বকবক। নীলুর সম্পর্কে প্রচলিত ধারণা হচ্ছে মিনিট খানেক কথা না বললে ওর নাকি পেট ফুলে যায়। প্রকৃতি সজীব, বাইরে ভিতরে প্রাণচঞ্চল নীলু। ঘড়ির কাঁটার অবস্থান মনে থাকার কথা নয়, মনে ছিলও না। ড্রাইভারের পিছনে সেপারেশনে ঠেস দিয়ে দাঁড়িয়ে কেমন একটা কিংভূত গোছের মহিলা যে এতক্ষণে আমাদের জরিপ করে খাচ্ছে সেটা খেয়ালই করিনি। চোখ পড়তেই শরীরে কেমন বিদ্যুৎ খেলে গেল। এমন অদ্ভুত মহিলা তো আগে কখনো দেখিনি। চোখ দুটো এতটাই কোটরে ঢোকানো আছে যে দেখলেই ভয় করে। আশ্চর্যজনকভাবে চোখের জেল্লায় কিছু ভয়ের ভাষা ঠিকরে বেরোচ্ছে। নীলুর বকবকানি চলছে, চোখ কিন্তু আমার ওই মহিলার দিকেই। মহিলাও আমার চোখে স্থির। কেন কিছুই অনুমান করতে পারছি না। পরনে তার সাদা খোলের শাড়ি, আধ ময়লা, কালো পাড়ের এখানে ওখানে হলুদ ছোপ, খোপা খোপা চুল,
কোথাও অবিন্যস্ত। মুখের চামড়ায় ছিটে ফোটা ভাত জমা হয়েছে। 50-এর বেশি হয়তো বয়স তার। মহিলার ভাবগতিক আমার বোধগম্য হচ্ছে না। নীলুদেরও খোলসা করে জানাতে হবে এমন ভাবনায় সংযোগ নেই। শুধু বুকের মধ্যে বিন্দু বিন্দু ভীতি ঘনীভূত হচ্ছে। বুঝতে পারছিলাম না বাসটা দ্রুত কালিম্পং পৌঁছে গেলে দুর্যোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। অন্য মনস্ক হয়ে পড়েছিলাম। নীলুর কথা কানে বাজছিল বটে, কিন্তু ভিতরে প্রবেশ করছিল না। গাঢ় ঘোরের মধ্যে ডুবে রয়েছি। মনে আছে খাদের দিকে কিছুক্ষণ সভয়ে তাকিয়েছিলাম। ফিরে দেখি মহিলা নেই। ভিড়ের মধ্যে চোখ ঘুরতে থাকে, তবু তাকে খুঁজে পাওয়া যায় না। উসখুস উসখুস করছি দেখে নীলু আমাকে জিজ্ঞাসা করলো, কি রে, কি হয়েছে তোর? না মানে কিছু হয়নি জানিয়ে দিতেই ও আর কথা বাড়ালো না। ইতিমধ্যে বাসও কালিম্পংয়ে পৌঁছে গেছে। নেমে পড়লাম। বলা বাহুল্য, আসার আগে যে উৎসাহ আমার ছিল তা কখন যে হারিয়ে ফেলেছি নিজেই জানি না। আমার এই আপাত পরিবর্তন বন্ধুদেরও নজর এড়ায়নি। জয়ন্ত বলল, কি রে, কি কবিতায় রাস্তায় লিখে ফেলবি নাকি? আমি যে কবিতা লিখি ওদের কিন্তু জানা, কিন্তু যা ঘটেছে তা যে কোনো কবিতার বিষয় নয়, কে বোঝাবে ওদের? শুধু হেসে দেওয়া ছাড়া উপায় ছিল না। সুযোগ পেয়েই অলোক নীলুরা প্যাক দিয়েছে, মস্করাও করেছে। ঘুরতে ঘুরতে বিকেল গড়িয়ে সন্ধে হলো। এবার ফিরতে হবে। তাড়া লাগাচ্ছি আমি নীলুদের। বাস স্ট্যান্ডে এসে শুরু হলো দুশ্চিন্তা। বাস মালিক ও ইউনিয়ন গণ্ডগোলের জেরে জানা গেল সন্ধ্যের পর বাস আর শিলিগুড়ি মুখ হবে না। আমরা সাংবাদিকরা এসবে সহজে ঘাবড়াই না। বহু জায়গায় এমন ফাপড়ে পড়ার ভুরি ভুরি নজির আছে। তবু একটু আগে কয়েক পশলা বৃষ্টি হয়ে যাওয়া মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস আমাদের কপালে ভাঁজ এনে দিয়েছে। উপরন্তু আমার মাথায় চেপে বসে রয়েছে সেই মহিলা। সব মিলিয়ে অস্থির সময়। ঘরে ফেরার অদম্য তাড়া। পকেটে কারো বেশি পয়সা নেই। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে ইতিমধ্যে 90% ফাঁকা। কয়েকটি ট্যাক্সির পিছনে দৌড়ালাম। তাদের লাগাম ছাড়া চাহিদায় এগোনো সম্ভব ছিল না। শেষে সন্ধেই ঘনায়মান গাঢ় অন্ধকারে এক ট্রাক্সি ড্রাইভারের গাড়িতে চেপে বসলাম আমরা 4 মূর্তি। কয়েক মিনিট যেতে না যেতে শুরু হলো মুষলধারে বৃষ্টি। গাড়ির গতি খুব আস্তে ছিল। এবার খাদ বাদিকে, ডান দিকে খাড়াই পাহাড়। বৃষ্টির জল জলপ্রপাতের মতো পাহাড় গড়িয়ে রাস্তার ওপর নেমে আসছে। বিপজ্জনক। গাড়ি ভাসিয়ে নিয়ে খাদে ফেললেই ইহজীবনের শেষ। নতুন আরেক ভয় আমাদের মন অস্থির করে তুলল। আমার মন থেকে উধাও হয়ে গেছে আসার পথে মিনিবাসের সেই মহিলার চেহারা। দার্জিলিংয়ের রাস্তায় কালীঝোড়া নামে মনোরম একটি স্পট আছে। সুন্দর ছিমছাম বাংলো, পাহাড়ি গাছ, পিকনিকের একেবারে আদর্শ জায়গা। এখানে সিনেমার শুটিং টুটিংও হয় শুনেছি। এই কালীঝোড়ার কিছু আগে আমাদের গাড়ির হেডলাইট হঠাৎ নিভে গেল। ড্রাইভার বারবার চেষ্টা করেও হেডলাইট চালাতে পারল না। বাইরে বৃষ্টির তুফান। ট্যাক্সি দাঁড়িয়ে পড়েছে। ঘুটঘুটে অন্ধকার। তার উপর বৃষ্টির দাপটে হাত 10-12 বাইরে আর কিছুই নজরে আসছে না। ছাতা টাতা নেই। ড্রাইভার মাথায় কাপড়ের ফেটটি বেঁধে নেমে পড়েছেন। গাড়ির বনেট খুলে তারটা নাড়াচাড়া করতে শুরু করলেন। ড্রাইভারের পাশের সিটে নীলু, আমরা 3 জন পিছনে। আমি ডান দিকে জানালার ধারে। সবাই দুশ্চিন্তায় মগ্ন। ড্রাইভারের সাফল্য কামনা করছি যখন, ঠিক সেই সময়
গাড়ির দরজায় টক টক করে শব্দ। কান খাড়া করতেই আবার ঠক ঠক। পাশে বসা অলোক কিন্তু কিছুই টের পেল না। ভাবলাম ড্রাইভারের কোনো প্রয়োজন হয়েছে হয়তো। কাজ নামাতে শুরু করলাম বৃষ্টির ছাটের মধ্যে। নামিয়ে আমি যা দেখলাম তাতে আমার গলা শুকিয়ে পুরো কাঠ হয়ে গেল। আরে আরে, এ তো সেই মহিলা, সেই বসন। এত বৃষ্টির মধ্যেও অন্ধকারে মনে হলো তার কাপড়ে এক ফোঁটাও জল লাগেনি। দ্রুত কাজ ওপরে তুলতে চেষ্টা করলাম। অলোক বলল, কি করছিস? তাড়াতাড়ি বন্ধ কর, বৃষ্টিতে সব ভিজে গেল তো। কিন্তু ভয়ে হাত যেন আমার আড়ষ্ট হয়ে গেছে। এদিকে মহিলা আমায় এবার ইশারায় ডাকছে। অত অন্ধকারে তার চোখ যেন টর্চের মতো ফোকাস দিয়েছে। সারাদিন ধরে যে ভয় নিজের মধ্যে তৈরি হচ্ছিল, এবার তার বহিঃপ্রকাশ না হয়ে যায়। দাঁতে দাঁত চেপে প্রাণপণে কাজ সংযোগকারী লক ঘোরাচ্ছি, কিন্তু উঠছে কই? মহিলা ক্রমশ ছায়ামূর্তিতে রূপান্তর ঘটছে। চোখের সামনে সেই কোঠরে ঢোকা চোখ মুখ কেমন আধারে জড়িয়ে যাচ্ছে। আরও কাছে সরে এলো ছায়ামূর্তিটি। কাচের গায়ে দরজার পাশে লেপ্টে গেল। নিজের বুদ্ধি, সাহস আর এতদিনে তিল তিল করে গড়ে ওঠা বোধ মুহূর্তে চুরমার হয়ে গেল। পরে জেনেছি শিলিগুড়িতে পৌঁছে আমার জ্ঞান ফিরেছিল। সে এক অসহনীয় পরিস্থিতির মধ্যে। গাড়ির লাইট জ্বালানো হয়নি। একটি লরির পিছন পিছন সন্তর্পণে কোনো রকমে বেঁচে ফিরেছিলাম আমরা। ড্রাইভারই জানিয়েছিল কালীছড়ায় নাকি এই রকম এক পাহাড়ি ভূত মাঝে মধ্যে দার্জিলিংয়ে বেড়াতো আর যাত্রীদের বিরক্ত করত। তার কাছ থেকে শুনেছিলাম ওই মহিলারূপী ভূত কোনোদিন কাউকে ক্ষতি করেনি, কেবলই ভয় দেখাতো মাত্র। বন্ধুরা, কিন্তু আমার এই সচক্ষে দেখা ঘটনা আজগুবি বলে উড়িয়ে দিয়েছে। এরপর বহুবার কালিম্পং গিয়েছি, কিন্তু ওই মহিলার আর কোথাও দেখা মেলেনি। গল্পটি এখানেই শেষ হলো। ধন্যবাদ।